हेलो स्टूडेंट, वेलकम टू योर चैनल पार्थोस फिजिक्स वेयर यू कैन लार्न उइथ फान। तो चलो আজকে দারুণ একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা শুরু করছি। দেখ, মোস্ট ইম্পর্টেন্ট, এর আগে আমার পাঁচটা কি ছটা মতন ভিডিও চলে এসেছে আলোর ওপর। তো ওগুলো কমপ্লিট কর, ঠিক আছে? ওগুলো প্রথমে কমপ্লিট কর, তারপরে এটা চলে আয় তোর, কারণ এইখানে ইম্পর্টেন্ট জিনিস আসতে হবে, কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস হবে। তোরা মন দিয়ে দেখ প্রত্যেকটা জিনিস, কারণ এখানে আমি এক্সট্রা অনেক পয়েন্ট বলবো আর এমন করে বোঝানোর চেষ্টা করব যে তোদের পুরো কনসেপ্ট আলো সম্পর্কে যাতে এখন থেকে ক্লিয়ার হয়ে যায়। কারণ আলো চ্যাপ্টারটা তোদের 12 ক্লাসেও আছে, ওখানে গিয়ে যাতে কোনো রকম হেজিটেশন না হয়, ওখানে গিয়ে যাতে কোনো রকম বুঝতে অসুবিধে না হয়। এখনই যদি পড়ে রাখতে পারিস তাহলে এর থেকে আর ভালো কিছু কী হতে পারে। আচ্ছা চল শুরু করছি। হ্যাঁ ঠিক আছে, মন দিয়ে কিন্তু প্রত্যেকটা জিনিস শুন। আচ্ছা দেখ, তো একদম ফার্স্টের থেকে বলছি কী কী পড়াবো আজকের টপিক কী কী হবে আলোর মধ্যে। ফার্স্ট হচ্ছে প্রতিফলনের সূত্র। তো দেখ, প্রতিফলনের সূত্র কিন্তু আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, কিন্তু এখানে জাস্ট আমি তোদের রিমাইন্ড করাবো, তোদের মনে করাবো যে অ্যাকচুয়ালি প্রতিফলনের সূত্রটা কী। কেন? কারণ এখানে আমরা গলীয় দর্পণে ঢুকবো। তো গলীয় দর্পণে ঢোকার আগে জাস্ট দুটো টপিক আমাদের মনে করাতে লাগবে। ওয়ান ইজ প্রতিফলনের সূত্র, আর দ্বিতীয় হচ্ছে সমতল দর্পণের প্রতিফলন। সমতল দর্পণের প্রতিফলন কী করে হয় সেটা আমরা একটু জাস্ট জানবো, জানার দরকার, তাই জানবো, ঠিক আছে? 4 নম্বরে চলে আসে শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ মানে হচ্ছে গলীয় দর্পণের শ্রেণী বিভাগ কী কী রয়েছে। 5 নম্বরে হচ্ছে দর্পণ সম্পর্কিত কিছু বৈশিষ্ট্য, মানে গলীয় দর্পণ যে আমরা পড়বো, এই গলীয় দর্পণের কিছু কিছু টার্ম রয়েছে, কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের জানা দরকার। না জানলে আমরা পরবর্তীতে কিন্তু এগোতে পারবো না গলীয় দর্পণের ক্ষেত্রে। তো হচ্ছে ফার্স্ট টপিক থেকে আমরা শুরু করছি, একদম প্রতিফলনের সূত্র থেকে। তো দেখ, আমরা সবাই জানি যে প্রতিফলনের যে সূত্র সেটা দুটো সূত্র আমাদের প্রতিফলনের রয়েছে। সেটা কি? আমরা সবাই জানি যে কোনো একটা রিফ্লেক্টেড সারফেস মানে কি? প্রতিফলক তল। কোনো একটা প্রতিফলক তলে যদি আলো এসে আপতিত হয়, তাহলে সেইখান থেকে সেই আলোটা আবার প্রতিফলিত হয়। তো আপতিত আলো যতটুকু পড়বে তার কিছু অংশও প্রতিফলিত হতে পারে, বা তার বেশিরভাগ অংশও প্রতিফলিত হতে পারে। এবার কিছু অংশ প্রতিফলিত হবে নাকি বেশিরভাগ অংশ প্রতিফলিত হবে, সেটা নির্ভর করে প্রতিফলক তলের ওপর। প্রতিফলক তলটা যদি সমতল হয় আর যদি আয়না হয়, মনে কর আয়না, তো দেখবি আয়নার সঙ্গে বা আয়নার সামনে তোরা যখন কোনো আলো ফেলবি তখন তার বেশিরভাগটাই কিন্তু প্রতিফলিত হয়। কারণ কি করে বুঝতে পারিস? কারণ আলোটা এসে পড়ছে, তোর চোখে সরাসরি এসে পড়ছে, আর আয়নাটা উজ্জ্বল লাগে। মনে কর আয়নাটাকে তুই যদি সূর্যের আলোর কাছে রাখিস, তো দেখবি সূর্যের আলোটা যখনই প্রতিফলিত হবে আয়না থেকে, তখন আলোটা জ্বলজ্বল করে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে ওখান থেকে যে আলোটা আসছে সেটা বেশিরভাগটাই প্রতিফলিত হচ্ছে। তো এখানে তলের ওপরও কিন্তু নির্ভর করে যে কতখানি প্রতিফলিত হবে আর কতখানি হবে না। তো এগুলো ছাড়, আমরা চলে আসি প্রতিফলনের সূত্রতে। তো ফার্স্ট সূত্র কি? তো তার আগে আমি একটা ডায়াগ্রাম আঁকবো, আমি একটা ছবি আঁকবো। ছবিটা মন দিয়ে দেখ। মনে কর আমার কাছে একটা সারফেস রয়েছে, সারফেস মানে হচ্ছে তল, ঠিক আছে? তো এই তলের ওপর মনে কর আলো এসে এমন করে পড়লো। তো এই যে আলোটা এসে পড়লো, একে আমরা বলবো কি? বলো একে আমরা বলবো আপতিত রশ্মি। এইগুলো যাতে, টার্মগুলো যাতে অবশ্যই মনে থাকে সবার, ঠিক আছে? তো এখানে এসে পড়লো, কোথায় পড়লো? প্রতিফলিত তলে এসে পড়লো। এবার এখান থেকে টাক করে এমন করে বেরিয়ে গেল। তো এই যে প্রতিফলন হলো, এই রশ্মিটাকে আমরা বলবো কি? প্রতিফলিত রশ্মি। ওকে, তো যেটা আসছে সেটা হচ্ছে আপতিত রশ্মি, আর যেটা এখান থেকে বেরোচ্ছে সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এতটুকু তো বুঝতে পারবি না কাউর? আচ্ছা, এইখানে আরেকটা জিনিসও হবে। কি জিনিস হবে? দেখ, যেই পয়েন্টে এসে এই রশ্মিটা আপতিত হচ্ছে, সেই পয়েন্টটাকে আমরা বলবো, বা সেই বিন্দুটাকে আমরা বলবো আপতন বিন্দু। কি বলবো? আপতন বিন্দু। যেই পয়েন্টটাতে এসে পড়ছে সেটাকে বলবো আপতন বিন্দু। খুব ভালো কথা। এইবার দেখ, এই আপতন বিন্দুতে আমরা একটা অভিলম্ব আঁকবো। এবার প্রশ্ন আসছে, অভিলম্ব কি? তোরা সবাই জানিস নিশ্চয়ই যে অভিলম্ব হচ্ছে এই পয়েন্টটাতে এই সারফেসের ওপর একটা লম্ব। মানে মনে কর এই পেনটা, তো এই পেনটা তুই যেখানে আঁকছিস
সেটা তো একটা পয়েন্ট হতে হবে, কারণ দেখ এই যে মাথাটা তুই দেখতে পাচ্ছিস সেটা তো অনেকটা পয়েন্টের মধ্যে টাচ করবে। এবার এই পয়েন্টটা কোথায় হবে? এই পয়েন্টটা হবে হচ্ছে এই যে সারফেসটা রয়েছে বা এই যে তলটা রয়েছে, এই তলটার ওপরেই হবে পয়েন্টটা। এবার পয়েন্টটার নাম কি? ওর মধ্যে কোশ্চেন আসছে আপতন বিন্দু। তো এই পয়েন্টের ওপর এই যে লম্বটা, লম্ব মানে তোরা নিশ্চয়ই জানিস যে এইটা, এই পেনটা এই যে তলটা রয়েছে এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এটাকে আমরা বলছি অভিলম্ব বা লম্ব। তো এই অভিলম্বটাকে আমি এরকম করে বোঝাচ্ছি, ডটেড লাইনের সাহায্যে আমি বোঝাচ্ছি। তো এটার নাম কি? অভিলম্ব। এটার নাম কি? অভিলম্ব। তো দেখ তিনটে জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্ব, চারটে জিনিস দেখতে পাচ্ছি, আপতন বিন্দু। এই চারটে জিনিস বাদ দিয়েও আরও দুটো জিনিস রয়েছে, সেটা হচ্ছে কোণ বা অ্যাঙ্গেল। তো এখানে দেখ সবসময় মাথায় রাখবি যে দুটো অ্যাঙ্গেল হবে, একটা হবে আপতন কোণ আর একটা হবে প্রতিফলন কোণ। তো আপতন কোণ কী জিনিস আর প্রতিফলন কোণই বা কী জিনিস? আপতন কোণ হচ্ছে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে, আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করেছে তাকে আমরা বলবো আপতন কোণ। কি বলবো বল? আপতন কোণ। আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করেছে তাকে আমরা বলবো, বল কি বলবো? প্রতিফলন কোণ। তার মানে এই যে কোণটা বা সাইডের যে কোণটা তাকে আমরা কি বলবো? বল, আপতন কোণ। আর এই যে অ্যাঙ্গেলটা বা এই যে কোণটা তাকে আমরা কি বলবো? বল, তাকে আমরা বলবো, নিচে লিখলাম, প্রতিফলন কোণ। দেখ সব টার্ম কিন্তু আমরা এখানে লিখে দিলাম, সব কিছু কিন্তু লিখে দিয়েছি, ঠিক আছে? তো এখনো কিন্তু প্রতিফলনের সূত্র আমরা পৌঁছাইনি। প্রতিফলনের সূত্র কি বলছে দেখ, প্রতিফলনের সূত্র বলছে যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় সমান হবে। কি হবে? আপতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় সমান হবে। তার মানে আমরা এখানে বলতে পারি যে আপতন কোণ যদি আমরা আই দিয়ে লিখি, আই দিয়ে, আর প্রতিফলন কোণ যদি আমরা আর দিয়ে লিখি। আই মানে কি? আই মানে হচ্ছে ইনসিডেন্ট রে। আই দিয়ে কি বোঝায়? ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রে মানে হচ্ছে আপতিত রশ্মি, আর আর মানে হচ্ছে রিফ্লেক্টেড রে। রিফ্লেক্টেড রে মানে হচ্ছে প্রতিফলিত রশ্মি। তো এই আই দিয়ে বোঝাচ্ছে আপতন কোণ, আর দিয়ে বোঝাচ্ছে রিফ্লেক্টেড বা প্রতিফলিত কোণ। এই দুটোর মান কিন্তু দেখ, কোণের অ্যাঙ্গেল বা কোণের চিহ্ন দিয়ে দিলাম, তোর এই দুটো কোণের মান হচ্ছে সমান, মানে আপতন কোণ আর প্রতিফলন কোণের মান হচ্ছে সমান। এটা হচ্ছে 1 নম্বর সূত্র গেল। এবার 2 নম্বর সূত্র চলে আসি। 2 নম্বর সূত্র হচ্ছে, 2 নম্বর সূত্রটা খুব মন দিয়ে শুনবি, কারণ এইখানে কিন্তু বেশিরভাগ ছাত্র কিন্তু এখানে ভুল হয়। 2 নম্বর সূত্রটা হচ্ছে যে আপতিত রশ্মি অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকবে। আবার বলছি, আপতিত রশ্মি অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকবে। মানেটা কি? মানেটা হচ্ছে যে দেখ, আপতিত রশ্মিটা, অভিলম্বটা আর প্রতিফলিত রশ্মিটা, এটা তো বোর্ডের মধ্যেই রয়েছে না? বোর্ডটা তো একটা প্লেন বা একটা সমতল, তো বোর্ডের মধ্যেই রয়েছে এটা। তার মানে আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকবে, ঠিক আছে? আচ্ছা, জিনিসটা কিন্তু এমন হবে না, মানে ব্যাপারটা বোঝ মন দিয়ে। মনে করো আপতিত রশ্মি এমন করে আসছে, প্রতিফলিত রশ্মি এমন করে যাচ্ছে, কিন্তু এই যে অভিলম্বটা মনে করে এমন হয়ে গেল, মানে বোর্ড থেকে মনে করো বেরিয়ে গেল। তাহলে তোরাই বল যে এইখানে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব কি একই সমতলে রয়েছে? নেই কিন্তু। একই সমতলে মানে একটাই প্লেনে থাকবে, এরা তিনজন একটা প্লেনে থাকবে, বাস মোদ্দা কথা হচ্ছে এটা, ঠিক আছে? তার মানে 2 নম্বরে আমি লিখে দিই, 2 নম্বরে লিখে দিই। দেখ 2 নম্বরে একটুখানি সুন্দর করে লিখতে হবে না এটা, কারণ পরীক্ষার সময় উল্টোপাল্টা লিখলে তো এটা নাম্বার দেবে না। আপতন বিন্দুতে বা আপতিত বিন্দুতে, যাই বলিস না কেন, অঙ্কিত অভিলম্ব আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকবে। কারেক্ট?
তো দেখ এটা কিন্তু প্রতিফলনের সূত্র গেল দুটো, আমরা একটুখানি মনে করে নিলাম প্রতিফলনের সূত্রটা। আচ্ছা এরপরে চলে আসি যে সমতল দর্পণে 2 নম্বর টপিক, সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়। তো আমরা এটা সবাই জানি যে সমতল দর্পণে কী করে প্রতিবিম্ব তৈরি হয়। মনে করো এটা সমতল দর্পণ, ঠিক আছে, এটা হচ্ছে প্রতিফলক তল। দেখ মন দিয়ে বোঝ, কিন্তু এটা দর্পণের বৈশিষ্ট্য কি, মেন বৈশিষ্ট্য হতে হবে দর্পণ যখন তোরা আঁকবি তখন কিন্তু একটা লাইন দিলে কিন্তু কিচ্ছু হবে না, পুরো কাটা। কী করতে হবে, কী করে আঁকতে হবে, লাইন দিবি, লাইনের যে কোনো একটা পাশে এরকম শেডেড দিয়ে দিবি, এটা বলা শেডেড রিজিয়ন, ঠিক আছে। এর মানেটা কি, এর মানেটা হচ্ছে যে এটা দর্পণ তো এর একটা সারফেস হচ্ছে পুরোপুরি বল প্রতিফলক তলের মতন কাজ করবে, আর আরেকটা সারফেস একদমই অস্বচ্ছ। একটা সারফেস পুরোপুরি প্রতিফলক তলের মতন কাজ করবে, আর একটা তল হচ্ছে পুরোপুরি অস্বচ্ছ, ঠিক আছে। কোনোদিন কি তোরা এটা দেখেছিস যে আয়নার মধ্যে দিয়ে তুই এক জায়গার থেকে অন্য জায়গায় দেখতে পাচ্ছিস, মানে এক পাশ থেকে অন্য পাশে দেখতে পাচ্ছিস, এরকম কোনোদিন হয়েছে আয়নাতে? কোনোদিন হয়নি। কিন্তু আয়নাতে কী করে, আয়নাতে কী দেখতে পাস, মনে কর নিজে যখন আয়নার সামনে দাঁড়াস তখন তোর নিজের যে প্রতিবিম্বটা সেটা দেখতে পাস, বা তোর চারিপাশের যে প্রতিবিম্ব, তোর এই পাশের যে প্রতিবিম্ব, মনে কর আয়না যদি এখানে থাকে তো এই পাশের যত প্রতিবিম্ব রয়েছে সেগুলো তুই দেখতে পাবি। কিন্তু এমন তো না জিনিসটা যে আয়নার ভেতর দিয়ে তুই ওই পাশের জিনিস দেখতে পাচ্ছিস। কেন দেখতে পাচ্ছিস না? কারণ আয়না কিন্তু একটা অস্বচ্ছ মিডিয়াম বা অস্বচ্ছ মাধ্যম। তাহলে পরে আবার কোশ্চেন আসছে, অস্বচ্ছ মাধ্যম হলে কী করে আলো রিফ্লেক্ট করছে বা প্রতিফলিত হচ্ছে? দেখ যে সারফেসটা আছে না, যে সারফেসটা আছে সেটা হচ্ছে কি বলে প্রতিফলক তল। সেটা কি? প্রতিফলক তল। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রতিফলক তল, যেখানে নিয়মিত প্রতিফলন হচ্ছে আলোর। তো নিয়মিত প্রতিফলন হওয়ার পর তারপরে সেখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, দেখাচ্ছি আমি বলছি। এবার মনে কর এইখানে কি হচ্ছে, এইখানে মনে কর তুই দাঁড়িয়ে আছিস, মন দিয়ে বলছ, এইখানে মনে কর তুই দাঁড়িয়ে আছিস, তোর পা বিশাল বড়, তোর হাত ছোটো, পা বড় হাত ছোটো, ঠিক আছে। আচ্ছা এবার মনে কর তুই যদি আয়নার সামনে দাঁড়াস তাহলে পরে কী হবে, তুই তোর প্রতিবিম্ব দেখতে পাবি আয়নাতে। কী করে দেখতে পাবি? খুব সিম্পল, তোর সমস্ত জায়গা থেকে আলোক রশ্মি এমন করে নির্গত হবে, তুই কিন্তু ভগবান নোস যে আলোক রশ্মি এমন করে নির্গত হচ্ছে, আলো আছে তাই আলোক রশ্মি নির্গত হচ্ছে। ইয়ার কি নাকি তুই এখান থেকে আলোক রশ্মি নির্গত হবে এরকম করে ভগবানের মতন হয় নাকি কোনোদিন সেটা? আচ্ছা দেখ, তো আলো আছে, আলো মনে কর তোর দেহে এসে প্রথমে পড়বে, কারণ তুই অন্ধকার ঘরে তো আর নিজেকে দেখতে পাবি না, তোর তো ঘরটা প্রথমে আলোকিত হতে হবে। তো আলোকিত হয় যখন মনে কর লাইট জ্বালিয়ে দিলি ঘরে, তখন কী হচ্ছে, তুই আয়নার সামনে দাঁড়ালি, আয়নার সামনে দাঁড়ানোর পর তোর প্রতিবিম্ব তুই দেখতে পাচ্ছিস। কী করে দেখতে পাচ্ছিস? তোর প্রত্যেকটা অংশের থেকে রশ্মি যাবে বা আলো যাবে, আলো যাওয়ার পর তো চোখে এসে পড়বে, তখন তুই গোটা প্রতিবিম্বটা দেখতে পাবি। এটা হচ্ছে মোদ্দা কথা। তো কী করে দেখতে পাচ্ছিস? তো আলো যাচ্ছে, এমন করে যাচ্ছে, যাওয়ার পর প্রতিফলিত হয়ে তো চোখে এসে পড়ছে। তো চোখে এসে পড়ার পর কী করছিস, যেই পথে, মন দিয়ে শোন, প্রতিফলিত রশ্মিটা যখন তোর চোখে এসে পড়ছে, দেখ আপতিত রশ্মি তো আর পড়বে না তোর চোখে। আপতিত রশ্মি কোনটা? যেটা দর্পণে পড়ছে, তো সেটা তো দর্পণেই পড়ছে, সেটা তো আর তোর চোখে পড়ছে না। চোখে কোনটা পড়ছে? আপতিত রশ্মিটা প্রতিফলিত হয়ে তোর চোখে পড়ছে। তো ওই রশ্মিটা যখন তোর চোখে পড়ছে তখন তুই কি করবি, তুই ওই প্রতিফলিত যে রশ্মিটা রয়েছে তার যে ডিরেকশন, তার যে দিক, সেটা কি দর্পণ থেকে তোর দিকে, মন দিয়ে বোঝ কিন্তু, দর্পণ থেকে তোর দিকে। এখন তুই কি করছিস, এই যে প্রতিফলিত রশ্মিটা রয়েছে এটাকে তুই উল্টো দিকে বাড়িয়ে দে, উল্টো দিকে বাড়িয়ে দে। এবার উল্টো দিকে বাড়ানোর পর কি হবে, সেটা দর্পণের ওই পাশে একটা প্রতিবিম্ব তৈরি করবে। যেখানে যেখানে প্রতিফলিত রশ্মিটা গিয়ে মিশবে সেইখানে একটা প্রতিবিম্ব তৈরি করবে। পয়েন্ট ক্লিয়ার? পয়েন্ট ক্লিয়ার কিনা বলো, কমেন্ট বক্সে জানাতো না, ঠিক আছে। যে এই পয়েন্টটা এই টাইমে, এই যে পড়াচ্ছি আমি, তার একটা টাইম আছে তো, যে এই টাইমে আমি এটা পড়িয়েছি, সেই টাইমটা উল্লেখ করে বল যাতে আমি এই জায়গাটা বুঝতে পারিনি, আমি যে করেই হোক বোঝাবো পরের ভিডিওতে, এটা যাতে ক্লিয়ার থাকে, ঠিক আছে। আচ্ছা তো এখানে প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে। তো প্রতিবিম্বটা পুরোপুরি দেখতে তোর মতনই হবে, পুরোপুরি দেখতে তোর মতনই হবে, লম্বা পা আর এরকম লম্বা পা ছোটো হাত, ঠিক আছে, লম্বা বা ছোটো হাত। আচ্ছা তো এটা হচ্ছে প্রতিবিম্ব, এটা হচ্ছে তুই। এবার একটা জিনিস খেয়াল করে দেখ, এখানে যখনই সমতল দর্পণে প্রতিবিম্ব তৈরি হচ্ছে তার কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যটা হচ্ছে যে এইখানে প্রতিবিম্বের আকার আর বস্তুর আকার সমান হবে। তো 1 নম্বর বৈশিষ্ট্য আমরা যদি লিখি যে প্রতিবিম্বের আর বস্তুর আকার সমান হবে। 1 পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট গেল।
2 নম্বরে চলে আয়। দেখ এখানে প্রতিবিম্বটা সোজা, কিন্তু উল্টো নয়। প্রতিবিম্বটা সোজা, সোজা মানে আমি বলতে যাচ্ছি বস্তুটাও সোজা, প্রতিবিম্বটাও সোজা। তো এটাকে আমরা কি বলবো? সমশীর্ষ প্রতিবিম্ব। কি বলবো? সমশীর্ষ প্রতিবিম্ব। তার মানে এখানে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সমশীর্ষ। এখানে জাস্ট বৈশিষ্ট্যগুলো লিখে দিচ্ছি কেন বলতো? কারণ আমরা এগুলো পড়লাম, সমস্ত কিছু পড়লাম। এই যে প্রতিবিম্বটাগুলো তৈরি হচ্ছে, প্রতিবিম্বটা এক একটা দর্পণের ক্ষেত্রে এক এক ধরনের বৈশিষ্ট্য হয়। কোনোটার মধ্যে উল্টো হয়, কোনোটার মধ্যে সোজা হয়, কোনোটার মধ্যে তোর অ্যাকচুয়াল সেই জায়গাতে হয়ই না, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। তো এরকম অনেক ব্যাপার থাকে। যেমন মনে কর এইখানে এই সমতল দর্পণে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে এটা হচ্ছে আপাত প্রতিবিম্ব, যেটাকে আমরা বলছি ভার্চুয়াল ইমেজ, আপাত প্রতিবিম্ব। ভার্চুয়াল ইমেজ মানে কি, ব্যাপারটা বোঝা গেল না? দেখ এই ব্যাপারটা বুঝতে গেলে তোদেরকে বলতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে আপাত মানে কি। আপাত মানে হচ্ছে যে আমার মনে হচ্ছে ওই জায়গাতে আছে কিন্তু সেটা অ্যাকচুয়ালি ওখানে নেই। ঠিক আছে? প্রতিবিম্বটা মনে হচ্ছে ওই জায়গাতে আছে, মানে তোর যে ছবিটা মনে হচ্ছে ওই জায়গাতে আছে কিন্তু ওই জায়গাতে কিন্তু অ্যাকচুয়ালি নেই। ঠিক আছে? তো কি করে বললাম ওই জায়গাতে আছে? যখনই প্রতিফলিত রশ্মিটা আসছে তোর চোখে, তো ওই রশ্মিটাকে উল্টো দিকে বাড়াতে লাগবে। তো তোকে উল্টো দিকে না বাড়ালে কী করা হবে? এবার দেখ যখন তুই উল্টো দিকে বাড়াচ্ছিস তার মানে তো এই না যে দর্পণের পেছনে গিয়ে ওটা মিলছে। মন দিয়ে বোঝ, এটা ব্যাপক ইম্পর্টেন্ট জিনিস। যে প্রতিফলিত রশ্মিটা তো চোখে এসে পড়ছে তার মানে তো এই না জিনিসটা যে তুই প্রতিফলিত রশ্মিটাকে এখন বাড়াচ্ছিস উল্টো দিকে, সেটা দর্পণের পেছন দিকে গিয়ে মিলছে। তাহলে পেছন দিকে যদি কেউ মেলে তাহলে কোথায় গেল? দর্পণের পেছনে কোথায় গেল প্রতিবিম্বটা? নেই তো প্রতিবিম্ব, আমি তো সেটা আয়নার ভেতর দিয়েই দেখতে পাচ্ছি। তার মানে ব্যাপারটা হচ্ছে এমন টাইপের, যেখানে খেলাটা যেটা হচ্ছে না সেটা হচ্ছে আপাত দৃষ্টির খেলা। আমাদের দেখে মনে হচ্ছে যে সেটা হয়তো উল্টো দিকে ওই পাশে রয়েছে দর্পণের, সেটা ওই পাশে রয়েছে কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি নেই। সেটা আমরা কাচের ভেতর দিয়ে দেখছি বলে আমাদের মনে হচ্ছে। কারণ আমাদের দেখ অ্যাট লাস্ট সব শেষে যখন প্রতিফলিত রশ্মিটা তো চোখে এসে পড়ছে তখন একটা তো ফিগার তোকে আঁকতে লাগবে, একটা তো ইমেজ বা একটা প্রতিবিম্ব তোকে আঁকতে হবে। তো সেটা কি তুই কী করে আঁকবি? সেটা আঁকার প্রসেসটা হচ্ছে সেটাকে উল্টো দিকে বাড়াতে লাগবে। তো উল্টো দিকে কি তুই এখানে গিয়ে ধরে ধরে বাড়িয়ে দিবি? একদমই না। তোর কি করতে হবে? আসছে তোর দিকে, তুই তখন উল্টো দিকে বাড়িয়ে দিচ্ছিস, তুই বাড়াচ্ছিস না, ওটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। উল্টো দিকে বাড়ালে পরে একটা পয়েন্টে গিয়ে মিশছে। এই যে মিশছে পয়েন্টে, এই মেশার জন্যই ওখানে একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। বোঝা গেল কিনা বল আগে? দাদা এই জায়গাটা বুঝতে পেরেছি, বুঝতে পারিস নি তখনও বল, বুঝতে পারলে পরে তাহলেও বল। ঠিক আছে? আচ্ছা, তো এই গেল আমাদের এইখানকার বৈশিষ্ট্য, কার ক্ষেত্রে? সমতল দর্পণে যদি প্রতিবিম্ব তৈরি হয়। এবার এই জিনিসগুলো আমরা জেনে গেলাম, এরপর আমরা যখন গলীয় দর্পণ করবো তাহলে পরে আমাদের করতে সুবিধা হবে। বোঝা গেল? আচ্ছা, তো এরপরে চলে আসি গলীয় দর্পণ। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এখানে এই সমতল দর্পণে কী হয় দেখ, সমতল দর্পণে যে প্রতিবিম্বগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে পার্শ্বীয়ভাবে প্রতিসম। এই জিনিসটা বোঝা গেল না? এই জিনিসটা বোঝা গেল না? কোনো অসুবিধা নেই। দেখো না, পার্শ্বীয়ভাবে প্রতিসম মানেটা কি? মানেটা হচ্ছে দেখ, মনে কর কী করে বোঝাই, হ্যাঁ মনে কর এটা হচ্ছে পি, এটা হচ্ছে দর্পণ, আর এখানে হচ্ছে লেটার রয়েছে, লেটারটা হচ্ছে পি লেটার। এবার দেখ পি লেটারটা যখনই প্রতিবিম্ব তৈরি হবে তখন কি এমন করে তৈরি হবে? এমন করে তৈরি হবে? ভুল। এটা কেমন করে তৈরি হবে বল? এটা তৈরি হবে এমনভাবে। তাহলে দেখ এটা কি হচ্ছে, এইখানে কি হচ্ছে, এইখানে দেখ এই যে বস্তুটার প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটা হচ্ছে উল্টে গেল। এবার উল্টে কি করে গেল? ওপর নিচে উল্টে গেল না, পাশাপাশি উল্টে গেল। মনে করো আমার হাত, বা হাতের কেড়ি আঙ্গুলটা, এটা কেড়ি আঙ্গুল, এটা হচ্ছে কেড়ি আঙ্গুল। কেড়ি আঙ্গুলটা দর্পণের কাছে রয়েছে। তো যখনই সেটা প্রতিবিম্ব তৈরি হবে তখন ওই পাশ থেকেও তো কেড়ি আঙ্গুলটা দর্পণের কাছেই থাকবে, কিন্তু দেখ দেখতে জিনিসটা উল্টো হয়ে গেল। একটা এরকম দেখতে লাগবে, আর প্রতিবিম্ব যেটা তৈরি হবে সেটা কেমন দেখতে হবে দেখাতে পারছি না যদিও আমি তখন এই আঙ্গুলটা দর্পণের কাছে থাকবে, মানে জিনিসটা এমন হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা কর,
এটা তো আমি দর্পণ নেই বলে বোঝাতে পারছি না, জিনিসটা এমন হয়ে যাবে। তার মানে ব্যাপারটা কী হচ্ছে দেখ, এটা কি ওপর নিচে উল্টে গেল? একদমই না, এটা পাশাপাশি উল্টে গেল। প্রথমে এই ছিল, তারপর এই হয়ে গেল, পাশাপাশি। এপাশ ওপাশ হয়ে গেল, ওপাশ এপাশ হয়ে গেল। বোঝা গেল? এটাকে বলা পার্শ্বীয়। হ্যাঁ, পার্শ্বীয়ভাবে এটাকে উল্টে গেল। এবার পার্শ্বীয়ভাবে প্রতিসম আমি কেন বললাম? পার্শ্বীয়ভাবে আমি প্রতিসম এই কারণে বললাম যে এইখানে দেখ, পার্শ্বীয়ভাবে প্রতিসম সব কিন্তু হবে না, কিন্তু সব বস্তুর কিন্তু পার্শ্বীয়ভাবে প্রতিসম হবে না। কিছু কিছু বস্তু রয়েছে যেটা পার্শ্বীয়ভাবে প্রতিসম হবে। মনে কর তুই যখন সামনে দাঁড়াচ্ছিস তখন তুই এমন রয়েছিস, তো এমন রয়েছিস, তোর এরকম হয়ে যাবে। দেখতে কিন্তু একই লাগবে, দেখতে তোকে একই লাগবে। মনে কর এ কে যখনই তুই দেখবি এই পাশে তখন এই লাগবে। এবার দেখ, এটা কিন্তু উল্টে গেছে অ্যাকচুয়ালি, কিন্তু দেখে তো একই মনে হচ্ছে, কারণ এই এ লিটারটা হচ্ছে পার্শ্বীয়ভাবে প্রতিসম। পার্শ্বীয়ভাবে প্রতিসম হওয়ার জন্য এই যে প্রতিবিম্ব সেটা একই লাগছে দেখতে, কিন্তু পি তো নয় পার্শ্বীয়ভাবে প্রতিসম। তার মানে পার্শ্বীয়ভাবে প্রতিসম যেগুলো থাকবে সেগুলোর প্রতিবিম্ব একই লাগবে দেখতে। পার্শ্বীয়ভাবে প্রতিসম বস্তুর, এটা এখানে লিখে দিই ঠিক মতন করে, বস্তুর প্রতিবিম্ব একই লাগবে দেখতে। একই লাগবে দেখতে না, বস্তুর সঙ্গে এক লাগবে দেখতে। ওকে, তো এই গেলে সমতল দর্পণ, এই গেল প্রতিফলনের সূত্র। এইবার যখন আমরা পড়বো গোলীয় দর্পণ, তখন দেখবি কতটা সুন্দর লাগে পড়তে, তখন দেখবি কতটা বুঝতে সুবিধা লাগে, কারণ এই জিনিসগুলো তোরা বুঝে গেছিস। এরপরে চলে আয় গোলীয় দর্পণে। প্রত্যেকটা জিনিস মন দিয়ে বোঝ। যে গোলীয় দর্পণে কি হচ্ছে বা গোলীয় দর্পণ অ্যাকচুয়ালি কী জিনিস, এই জিনিসগুলো মন দিয়ে বোঝ, ঠিক আছে? চ ঠিক আছে, গোলীয় দর্পণ দেখ। গোলীয় দর্পণ হচ্ছে, মনে কর তোর কাছে একটা বল রয়েছে, একটা প্লাস্টিকের বল রয়েছে। প্লাস্টিকের বলটাকে তুই মনে কর কিছুটা অংশ কেটে দিলি, প্লাস্টিকের বলটার কিছুটা অংশ কেটে দিলি, ঠিক আছে? মনে কর তোর কাছে একটা বল রয়েছে, মন দিয়ে বোঝ কিন্তু। হ্যাঁ, তুই মনে কর এইখান থেকে এই অংশটুকু কেটে নিলি, তো এই অংশটুকু কাটলে পরে কেমন লাগবে দেখতে বল? এই হাতে চলে, এখন হাতটাকে মন দিয়ে বোঝ, কেমন লাগবে দেখতে? এমন লাগবে দেখতে, এমন এমন লাগবে, এমন লাগবে তো অংশটা। এবার দেখ, এই যে হাতটা তুই দেখতে পাচ্ছিস, এর মধ্যে দুটো জিনিস ঘটতে পারে। একটা হচ্ছে তুই হাতের এই পাশ থেকে এই পাশে প্রতিবিম্ব দেখতে পারিস, অথবা হতে পারে তুই হাতের এই পাশে প্রতিবিম্ব দেখতে পারিস। মন দিয়ে বোঝ কিন্তু, হতে পারে তুই হাতের এই পাশে তোর নিজের প্রতিবিম্ব দেখতে পারিস, হতে পারে তুই এই পাশে নিজের প্রতিবিম্ব দেখতে পারিস। তো দেখ, তার মানে কি হতে হবে, যখনই তুই একটা দর্পণ নিবি যেটা এরকম গোলীয় কোনো একটা বস্তুর অংশ বা কোনো একটা গোলকের অংশ, গোলীয় বস্তু না সরি, এমন একটা দর্পণ যেটা একটা গোলকের অংশ এবং যার যে কোনো একটা দিক প্রতিফলক তল। মন দিয়ে বোঝ, গোলীয় দর্পণ হচ্ছে কোনো একটা গোলকের এমন একটা অংশ যার যে কোনো একটা দিক বা যে কোনো একটা তল প্রতিফলক তল, সেই দর্পণটাকে আমরা বলছি গোলীয় দর্পণ। তার মানে এই অংশটা তুই যখনই কেটে নিলি তখনই কি হচ্ছে, জিনিসটা এমন টাইপের হয়ে যাচ্ছে, হাতের মতন, হাত দিয়ে বোঝ, এমন টাইপের হচ্ছে। তাহলে এর দুটো জিনিস ঘটতে পারে। এক হতে পারে যে এর এই দর্পণটার এই পাশটা প্রতিফলক তল আর এই পাশটা হচ্ছে এরকম শেডেড রিজিয়ান, যেটাকে আমরা বলছি শেডেড রিজিয়ান। আবার হতে পারে কি, আবার হতে পারে যে এই একটা দর্পণ, এর এই পাশটা প্রতিফলক তল, এটার দেখ এই পাশটা প্রতিফলক তল আর এটা হচ্ছে ডান দিকটা প্রতিফলক তল। বোঝা গেল কিনা বল? আচ্ছা, তো এই যে দর্পণগুলো হচ্ছে এটাকে আমরা বলছি গোলীয় দর্পণ। কি বলছি? গোলীয় দর্পণ। কারেক্ট, বোঝা গেল? আচ্ছা, এবার দেখ, এই গোলীয় দর্পণেরই কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। তার আগে আমরা চলে আসি গোলীয় দর্পণের শ্রেণী বিভাগ। গোলীয় দর্পণকে আমরা কোন কোন দর্পণে ডিভাইড করবো বা ভাগ করবো, বা কত ধরনের গোলীয় দর্পণ রয়েছে। দেখ, অ্যাকচুয়ালি তো গোলীয় দর্পণ অনেক ধরনের রয়েছে, কিন্তু সবচেয়ে মেইন দুটো যে গোলীয় দর্পণ
সেটা হচ্ছে 1 নম্বরে যেটাকে আমরা বলছি অবতল দর্পণ, আর 2 নম্বর একটা রয়েছে সেটা হচ্ছে উত্তল দর্পণ। তো এবার মনের মধ্যে কোশ্চেন আসছে যে অবতল দর্পণই কি আর উত্তল দর্পণই কি? কিচ্ছু না, জাস্ট সিম্পলি বোঝ, মন দিয়ে বোঝ। দেখ কি করে মনে রাখবো। দেখ উত্তল দর্পণ যেটা রয়েছে তার প্রথমে কি রয়েছে? হস্যু। হস্যু দিয়ে কি হয়? হস্যু দিয়ে হয় হচ্ছে উঁচু। কি হয়? উঁচু হয় কি না বল? তার মানে দেখ যেই দর্পণের উঁচু দিকটা, এটা আমার ভাষায় বলছি, এটা বল লিখিস না কিন্তু পরীক্ষার কথায় সঙ্গে সঙ্গে শেষ, তুই সঙ্গে সঙ্গে তোকে মেরে শেষ করে দেবো একদম টিচার। এটা আমার কথায় লিখছি যেটা তোদের মনে থাকে। উত্তল দর্পণ এর উঁচু। তো উঁচু দিয়ে কি করে মনে রাখা যায়? যেই দর্পণের উঁচু দিকটা প্রতিফলক তল, যেই দর্পণের উঁচু দিকটা প্রতিফলক তল তাকে আমরা বলছি উত্তল দর্পণ। তো এর মধ্যে দেখ উঁচু দিকটা কার ক্ষেত্রে প্রতিফলক তল? দেখ এইটার ক্ষেত্রে দেখ উঁচু দিক কোনটা? এইটা ডান দিকেরটা, কিন্তু সেটা কি প্রতিফলক তল? একদমই না। এটার ক্ষেত্রে দেখ উঁচু দিক কোনটা? এই পাশেরটা। তো এটা কি প্রতিফলক তল? হ্যাঁ, এটাই প্রতিফলক তল। তার মানে এইটা হচ্ছে উত্তল দর্পণ। কি দর্পণ? এটা হচ্ছে উত্তল দর্পণ। এবার চলে যায় এটা, তাহলে এটা কি হবে? এটা অবতল দর্পণ হবে। এটা আর কি? এটা এমন কি? এটা সোজাই। একটা যদি উত্তল দর্পণ হয়, এটা কি হবে? অবতল দর্পণ, ঠিক কিনা? আচ্ছা দেখ উত্তল দর্পণ মনে থাকলে পরে অবতল দর্পণ এমনিই মনে থাকবে। যে কোনো একটা জিনিস মনে রাখ, হয় উত্তল মনে রাখ, না অবতল মনে রাখ। এবার দেখ এখানে ইংলিশ টার্মটা অবশ্যই বলে রাখি আমি, অবশ্যই মনে রাখবে, অবশ্যই। ঠিক আছে, এটা এখন তোরা বুঝতে পারছিস না, পরে যে তোদের কী সুবিধা হবে, প্রত্যেকটা জিনিস যদি তোরা ইংলিশ টার্ম মনে রাখিস তোদের যে কী হেল্প হবে। ঠিক আছে, এটা আমি এক্সপিরিয়েন্সের খাতিরে বলছি যে তোদের যে কী হেল্প হবে তোরা ভাবতে পারবি না। প্রত্যেকটা জিনিস যদি ইংলিশ টার্মগুলো মনে রাখিস, চেষ্টা করবি মনে রাখার। ঠিক আছে, অবতল দর্পণের যে ইংলিশ টার্ম সেটা হচ্ছে কনকেভ মিরর। কি মিরর? কনকেভ মিরর। আর উত্তল দর্পণের হচ্ছে কনভেক্স মিরর। একটা হচ্ছে কনকেভ মিরর আর একটা হচ্ছে কনভেক্স মিরর। বুঝা গেল? এবার এটা কি করে মনে রাখবো? দেখ উত্তলে কম সংখ্যক রয়েছে, কম বর্ণ রয়েছে। উত্তল হস্যু তত তয় তয় আর ল। তার মানে এই কনকেভ আর কনভেক্সের মধ্যে কোনটায় কম শব্দ রয়েছে? কনভেক্সে। এখানে 6টা, এখানে 7টা। তো এটা মনে রাখা সহজ। ঠিক আছে, ইংলিশে মনে রাখা সহজ, অসুবিধা নেই। আচ্ছা দেখ এটার আরেক ধরনের ভাবে আমরা বলতে পারি। কীভাবে বলতে পারি? বৈশিষ্ট্যটা মন দিয়ে শোন। দেখ অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে ভেতরের সারফেসটা হচ্ছে প্রতিফলক তল। ভেতরের সারফেস কোনটা? ভেতরের সারফেস মানে হচ্ছে দেখ এই দুটো দর্পণ কিন্তু কোনো না কোনো একটা গোলকের অংশ, কোনো না কোনো একটা গোলকের অংশ। যেমন মনে কর এই যে গোলকটা, গোলক কিন্তু বৃত্ত না। ঠিক আছে, মাথা রাখিস কিন্তু এটা কিন্তু বৃত্ত না, এটা গোলক। এখানে এই বোর্ডের মধ্যে আঁকা সম্ভব না, তাই আমি বোঝাতে পারছি না এটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্লাস্টিকের বল মনে কর, তাহলে পর বুঝতে পারবি, বা ফুটবল মনে কর। ঠিক আছে, এটা গোলক। আচ্ছা, তো আমি কী বলছি যে অবতল দর্পণের ক্ষেত্রে ভেতরের যে সারফেসটা বা ভেতরের যে তলটা সেটা প্রতিফলক তল, আর উত্তল দর্পণের ক্ষেত্রে বাইরের তলটা হচ্ছে প্রতিফলক তল। তো বাইরেরটা কোনটা আর ভেতরেরটা কোনটা? দেখ গোলীয় দর্পণের ক্ষেত্রে এটা যদি অবতল দর্পণ হয়, তো এই অবতল দর্পণের ভেতরের অংশ কোনটা? এইটা। কারণ এই গোলকের ভেতরে কোনটা থাকবে? এটাই তো থাকবে। এ দেখ ভেতরে, তার মানে এই ক্ষেত্রে ভেতরে কোনটা? এই দিকটা বা দিকটা। আর উত্তল দর্পণে কি হচ্ছে? দেখ এই গোলকটা যদি তুই ধরিস তাহলে এর বাইরের দিকটা হচ্ছে এর সারফেস বা এর তল। তার মানে এখানে আরেকটা বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে 1 নম্বর 2 নম্বর করে লিখে দিই আমি। অবতল দর্পণের ক্ষেত্রে বাইরেটা ভেতরের, ভেতরের তল হলো প্রতিফলক তল। 2 নম্বরে চলে আয়। উত্তল দর্পণের ক্ষেত্রে এটা অনেকটা এরকম লাগে না? অর্পণ অর্পণ লাগে না? অর্পণ, কারণ বন্ধুর নাম ধর অর্পণ, সে হঠাৎ করে বলে দিল বড় করে উত্তল অর্পণ। উত্তল হচ্ছে নাম, অর্পণ হচ্ছে টাইটেল। উত্তল কি? উত্তল অর্পণ, কেমন আছিস? এরকম টাইপের লাগে না ওটা শুনতে? উত্তল দর্পণের ক্ষেত্রে
হাসি পেল না বল। উত্তল দর্পণের ক্ষেত্রে বাইরের তল হলো, আচ্ছা আমি যে শর্টগুলো বানাই সেগুলো দেখিস তোরা, ইউটিউবে যে শর্টগুলো বানাই সেগুলো দেখবি। বলতো কি আমি চেষ্টা করছি কি যে ফিজিক্সটাকে এমন করে সবার সামনে তুলে ধরার যাতে কোনো দিনে এটা মনে না হয় যে ফিজিক্স পড়ছি মানে একটা বোরিং সাবজেক্ট। অনেকের এটা মনে হয়, কিন্তু ফিজিক্সের ভেতরে যে কী বোরিং আছে আমার এখনও পর্যন্ত মাথা ঢুকলো না। ফিজিক্স হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং সাবজেক্ট। ফিজিক্স আর ম্যাথ, কেমিস্ট্রি সম্পর্কে বলবো না আমি, কেমিস্ট্রি সম্পর্কে। ফিজিক্স আর ম্যাথ এই দুটো হচ্ছে পৃথিবীর মধ্যে দুটো ইন্টারেস্টিং সাবজেক্ট, ঠিক আছে। এইখানে যারা পড়ে বোর্ড হয় আমি জানি না ভাই, আমি জানি না তারা কোথা থেকে এসছে, কোন গ্রহ থেকে আসছে। হ্যাঁ পারে না সেটা আলাদা কথা, কিন্তু বোরিং ফিল হয় ফিজিক্স পড়ে, এটা আমি কোনোদিনই শুনিনি, ঠিক আছে। তো ওই শর্টগুলো না দেখবি, কেন বলতো শর্টগুলো এত ইন্টারেস্টিংভাবে আমি বানাই। ওই শর্টগুলো হচ্ছে প্রত্যেকটা, মনে কর আজকেই তো আমি প্রতিদিনই প্রায় শর্ট ছাড়ছি ফিজিক্সের ওপর, তাও আবার ফিজিক্সের ওপরে শর্ট। এবার সেটা না দেখলে পরে তারা বুঝতে পারবি যে সেটা অ্যাকচুয়ালি কী, ওই শর্টের মধ্যে কী লুকিয়ে রয়েছে। সেটা একমাত্র দেখলে পরে তুই বুঝতে পারবি যে ওখানে তোদের পড়াশোনাও রয়েছে, সঙ্গে সঙ্গে একটা গল্প রয়েছে, গল্পের মধ্যে ফিজিক্স। তো ওটা দেখে তোরা আমাকে কমেন্ট বক্সে জানা, তো আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি তোরা ওটা দেখে বুঝতে পারছিস কিনা, না তো বানিয়ে কিনা বল। আচ্ছা, উত্তল দর্পণের ক্ষেত্রে বাইরের তল হলো প্রতিফলক তল, কারেক্ট? বুঝতে পারছিস তো? আগে বল। তো এই বৈশিষ্ট্যটা মনে রাখলেও পারিস, না রাখলেও পারিস, তবে আমি একটা বৈশিষ্ট্য লিখিয়ে দিলাম জাস্ট গোলীয় দর্পণের ক্ষেত্রে, আর কিছুই না। আচ্ছা এইখানে দেখ, আমরা কিন্তু সব কিছু বুঝবো, কিন্তু আস্তে আস্তে পরের ভিডিওতে বুঝবো। সেটা হচ্ছে এখানে রে ডায়াগ্রাম বলে একটা জিনিস রয়েছে। রে ডায়াগ্রাম মানে হচ্ছে যে আলো যখনই আসে কোনো একটা উত্তল দর্পণ বা অবতল দর্পণে, তখন প্রতিবিম্ব যে তৈরি হয় সেটা একটা নিয়মে তৈরি হয়, একটা নিয়ম মেনে তারপর প্রতিবিম্বটা তৈরি হয়। হঠাৎ এমন প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে এমন কিন্তু হয় না কোনো, একটা নিয়ম মানার পর প্রতিবিম্বটা তৈরি হয়। তো সেটা কেমন করে তৈরি হয়, কেমন কি নিয়ম, কেমন কি রুল, সেটা আমরা জানবো নেক্সট ভিডিওতে। ততক্ষণে চলে হয় আমরা এর বৈশিষ্ট্য সম্পর্কে জানি, যে দর্পণের মধ্যে আর কী কী রয়েছে, কী কী জিনিস আমাদের জানতে হবে। দেখ মন দিয়ে বলছি, দেখ প্রথমে আমরা যেটা চলে আসবো একটা দর্পণের ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখ মনে কর অবতল দর্পণ, যে কোনো একটা দর্পণের ক্ষেত্রে বোঝালেই হলো, ঠিক আছে। আচ্ছা দেখ এই অবতল দর্পণটা মন দিয়ে বোঝ, আমার হাতটাকে খেয়াল কর, হাতটাকে খেয়াল কর। দেখ একটা অবতল দর্পণের অংশ কী হবে, কেমন দেখতে হবে, এমন টাইপের, যার এই দিকটা হচ্ছে প্রতিফলক তল, ভেতরের সারফেস কিন্তু বলেছি আমি, আর এই বাইরের দিকটা হলো শেডেড রিজিয়ন, এটাকে আমি এরকম করে দাগ দিলাম, এই যে শেডেড রিজিয়ন, বুঝতেই পারছি সেটা দেখে। আচ্ছা এবারটা এটা মন দিয়ে বোঝ, এটা মন দিয়ে দেখ এই যে তলটা হচ্ছে, এই যে প্রতিফলক তলটা আছে, এর একদম কেন্দ্রে চলে আয়। এই যে এই কেন্দ্রটাকে বলা হয় দর্পণ মানে উত্তল দর্পণও হতে পারে, অবতল দর্পণও হতে পারে, ঠিক আছে। উত্তল দর্পণ হলে পরে এই পাশটা দেখবি, আর অবতল দর্পণ হলে পরে এই পাশটা দেখবি, সিম্পল, ঠিক আছে। আচ্ছা এই দর্পণের একদম কেন্দ্র যেটা রয়েছে এটাকে আমরা বলছি কি মেরু বা পোল, ওকে। তার মানে এখানে কিন্তু আমি লিখলাম না কিন্তু ডিটেলসে যে এই কেন্দ্রে থাকে যেটা তাকে মেরু পোল বলে, ঠিক আছে, দেখে বুঝতে পারা গেছিস, বাস এটাকে বলা হয় মেরু বা পোল। এবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এটাকে আমরা কি করে ডিনোট করব। ডিনোট মানে হচ্ছে কোন লেটারের সাহায্যে বোঝাবো এইটাকে, মেরু বা পোলটাকে কোন লেটারের সাহায্যে আমরা বোঝাবো। তো মূলত আমরা মেরু বা পোলকে বোঝাই, মেরু বা পোল এটাকে বোঝায় পি এর সাহায্যে, পি লেটারের সাহায্যে। তার মানে এটা কোথায় হবে, একদম কেন্দ্রে। এটা হচ্ছে কি বল, পি, এইটা হচ্ছে পি, ঠিক আছে। তো একটা বৈশিষ্ট্য তো আমরা জানতে পেরে গেলাম, আরেকটায় চলে। আচ্ছা দেখ এই যে দর্পণটা রয়েছে, এই দর্পণটা কোনো না কোনো একটা গোলকের অংশ, বুঝতে পারলাম না। গোলকের অংশ মানে হচ্ছে একটা গোলককে কেটেই তো তবে এই তুই দর্পণটা তৈরি করেছিস রে বাবা। একটা গোলককে কিছুটা অংশ কেটে তারপর তুই এই অংশটা বা এই দর্পণটা তৈরি করেছিস। তার মানে
এই যে দর্পণটা সেটা কোনো না কোনো একটা গোলকের অংশ। এবার দেখ এই যে গোলকটা রয়েছে, এই গোলকের একটা কেন্দ্র রয়েছে। দেখ একটা হচ্ছে দর্পণের কেন্দ্র, আরেকটা হচ্ছে এটা যে গোলকের অংশ তার কেন্দ্র। তার মানে এই গোলকের যে কেন্দ্রটা তাকে আমরা কি বলবো বল? তাকে আমরা বলবো, আচ্ছা এটা হচ্ছে তোর সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার মানে হচ্ছে বক্রতা কেন্দ্র। আমি বললাম না ইংলিশ টার্মগুলো ইম্পর্টেন্ট, আমার ইংলিশটা মনে ছিল, হট করে বাংলাটা মনে চলে আসলো। এটাকে কি বলা হচ্ছে? বক্রতা কেন্দ্র। তো এটাকে আমরা ডিনোট করবো কি করে? প্রথমে লিখে নিই, তারপর ডিনোট করছি, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। কেন বলছে বুঝতে সুবিধা হবে? দেখ বক্রতা কেন্দ্র, তাকে কি বলবো? বক্রতা কেন্দ্র। ওকে, তো বক্রতা কেন্দ্রের ইংলিশ নাম হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। এ দেখ সেন্টার মানে হচ্ছে কেন্দ্র, আর কার্ভেচার মানে হচ্ছে, কার্ভেচার মানে কি? কার্ভেচার মানে হচ্ছে বক্রতা। তো এটাকে বলবো কি? এটাকে আমরা কি বলবো? বক্রতা কেন্দ্র। এটাকে ডিনোট করবো কি দিয়ে? সি দিয়ে। সি দিয়ে, কারণ দেখ এই সেন্টারের সি দিয়ে ডিনোট করবো। ওকে, আচ্ছা 2 নম্বরে চলে গেল, 3 নম্বরে চলে। 3 নম্বরে দেখ এই যে গোলকটা রয়েছে, এই যে গোলকটা রয়েছে, বড় যেই গোলকটা রয়েছে তার একটা নির্দিষ্ট রেডিয়াস রয়েছে বা তার একটা নির্দিষ্ট ব্যাসার্ধ রয়েছে, ঠিক আছে? এই যে ব্যাসার্ধটা, এটাকে আমরা বলছি কি? বক্রতা ব্যাসার্ধ। কি বলছি? বক্রতা ব্যাসার্ধ। তো এর যে ইংলিশ নাম সেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তো এটাকে আমরা কি করে ডিনোট করব? আর দিয়ে। এবার এই আরটা কি? আরটা হচ্ছে এই পি আর সি কে এখানে যুক্ত করে দেয়। এটা না অন্য একটা পেন দিয়ে বোঝাই, তাহলে বড় বুঝতে সুবিধা হবে। আচ্ছা এটাকে যুক্ত করে দেয় এমন করে, ঠিক আছে? এটাকে যুক্ত করে দেয় যে পিসি। পিসি, এই পিসিটাই হচ্ছে আর, মানে পিসির যে দৈর্ঘ্যটা সেটাই হচ্ছে আর। তার মানে তুই বলতে পারিস এখানে এই যে আরটা রয়েছে, আরটা হচ্ছে অ্যাকচুয়ালি কি? পিসি। পি পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যে দূরত্ব, এটা হচ্ছে আর বা বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা এরপরে চলে 3 নম্বর চলে গেল, 3 নম্বর চলে গেল, 4 নম্বরে চলে। 4 নম্বর দেখ, 4 নম্বরে দেখ এইখানে কি হচ্ছে, দেখ মন দিয়ে বোঝ। এইখানে মনে কর এই যে পিসি রয়েছে না, এই যে পিসি, ঠিক আছে? এই লাইনটাকে বা এই বক্রতা ব্যাসার্ধটাকে আমি মনে কর বাড়িয়ে দিলাম, দুই দিকে মনে কর বাড়িয়ে দিলাম। তাহলে দেখ এটা কি হচ্ছে? একটা সরল রেখা হচ্ছে। এই যে সরল রেখাটা, যেইটা মেরুর মধ্যে দিয়েও গেছে আবার বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়েও গেছে, মন দিয়ে বোঝ। এই যে সরল রেখাটা যেটা মেরুর মধ্যে দিয়েও গেছে আবার বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়েও গেছে, এই সরল রেখাটাকে আমরা বলবো প্রধান অক্ষ। কি বলবো? প্রধান অক্ষ, ঠিক আছে? প্রধান অক্ষ। এর ইংলিশটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে? ইংলিশ নামটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। এই কোনো নির্দিষ্ট নাম নেই, কারণ এটা তো পুরো একটা সরল রেখা না, এই পাশেও আছে ও পাশেও আছে, তো এর নির্দিষ্ট কোনো নাম নেই। আচ্ছা এরপরে চলিয়ে আয় হচ্ছে তোর কারেক্ট। আচ্ছা দেখ এই যে গোলকটা রয়েছে, সরি আরে কি বলছি, এই যে গোলীয় দর্পণটা রয়েছে, এই গোলীয় দর্পণের মনে কর এইটা হচ্ছে প্রতিফলক তল, মানে অবতল দর্পণ। দেখ এর মধ্যে, মন দিয়ে বোঝ, এর মধ্যে তুই যদি বাইরের দিকটা ধরিস না, বাইরের দিকটা মানে আউটলাইন, যেটাকে আমরা বলছি আউটলাইন, বাইরের দিকটা মানে এই পরিধি যেটা রয়েছে, এই পরিধিটা তো একটা বৃত্তই রে বাবা, মন দিয়ে বোঝ। এই যে আউটলাইনটা বলছি আমি, এই আউটলাইনটা একটা বৃত্ত। এই বৃত্তের যে ডায়ামিটার বা এই বৃত্তের যে ব্যাস, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি অ্যাপারচার বা উন্মেষ। কি বলছি? অ্যাপারচার বা উন্মেষ। এইখানে হচ্ছে মনে কর এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন। বৃত্তের যে ব্যাস তাকে আমরা কি বলছি? উন্মেষ। তার মানে এটাকে বলছি আমরা কি? উন্মেষ। ডটেড লাইন, ওকে? তো এটাকে বলছি আমরা কি? উন্মেষ। হে কেমন লাগছে না দেখতে? দেখ কালো, তারপরে এরকম উন্মেষ। উন্মেষ বানান ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা ইংলিশ নামটা কিন্তু মনে রাখবে অবশ্যই, অ্যাপারচার। অ্যাপারচার, ওকে? তো এখানে হচ্ছে সেটা এম এন, এটা কিন্তু একটা ব্যাস, ওকে? এটা হচ্ছে ব্যাস।
কারেক্ট 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 কারেক্ট, বুঝতে পেরেছিস? আচ্ছা, তো এই গেল গোলীয় দর্পণের প্রত্যেকটা ডিটেইলস, যে প্রত্যেকটা টার্ম আমাকে গোলীয় দর্পণের ক্ষেত্রে মনে রাখতে লাগবে, তবে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস এরপরে যখনই তোদের প্রতিবিম্ব তৈরি হবে গোলীয় দর্পণের ক্ষেত্রে যাই হোক না কেন, সেগুলো আমরা কিন্তু মনে রাখতে পারবো। আরও দুটো জিনিস এখানে বাকি রয়ে গেছে। কী জিনিস দেখ, একটুখানি মন দিয়ে বোঝ। লাস্ট চলে এসেছি আমরা, একদমই শেষে চলে এসেছি আমরা। ওকে ওকে ওকে। तू ही मेरी शब है, सुबह है, तू ही दिन है मेरा, तू वक्त। আচ্ছা ঠিক আছে, দেখ আচ্ছা এখানে জাস্ট একটুখানি বলে নি, মনে কর এটাই যদি অবতল দর্পণ হয়, মন দিয়ে বোঝ, হ্যাঁ, অবতল দর্পণ, অর্পণ না দর্পণ, অর্পণ তো করবি, তুই অর্পণ করবি না দুর্গাপূজার সময় মহালয়াতে অর্পণ করতে হয়, অর্পণ দর্পণ নিয়ে অর্পণ করতে হয়। আচ্ছা অবতল দর্পণ, দেখ দেখ এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের, হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে তোর অবতল দর্পণ, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, ঠিক আছে? এবার আমি কি করছি দেখ, এই যে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে মনে করো আলো আসলো এমন করে, এসে এই তলে এসে পড়লো, এরপরে বলতো কী হবে, বলো কী হবে, এরপরে যেটা ঘটবে, এই আলোগুলো এখান থেকে প্রতিফলিত হয়ে এইখানে চলে আসবে কিনা বল, চলে আসবে, ঠিক আছে? এবার দেখ যেই পয়েন্টে আসলো, যেই পয়েন্টে এসে এই আলোগুলো মিট করলো বা মিশলো, সেই পয়েন্টটাকে আমরা কি বলবো, সেই পয়েন্টটাকে আমরা বলবো প্রধান ফোকাস। কি বলবো? প্রধান ফোকাস, বা আমরা বলতে পারি প্রিন্সিপাল ফোকাস। আমরা কি বলবো? প্রিন্সিপাল ফোকাস, ঠিক আছে? আমরা কি বলবো? প্রধান ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। তার মানে এটাকে আমরা ডিনোট করব এফ এর সাহায্যে, ঠিক আছে? সেটা কখন হবে? যখন রশ্মিগুলো সমান্তরালভাবে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে এখানে আপতিত হচ্ছে, তখন প্রতিফলিত রশ্মিটা যেই বিন্দুতে মিলিত হচ্ছে তাকে আমরা বলছি প্রধান ফোকাস, ঠিক আছে? আচ্ছা, তো এফ হচ্ছে প্রধান ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস, লিখলাম না এখানে, ওকে, বুঝে না তোরা, ঠিক আছে? আচ্ছা এরপরে চলে আসি, এটা গেল অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণ, আরে উত্তল, খেরিয়ত পুছো, আরে আমি গান করলে এই গানটাই কেন করি, আমি যে কোনো জায়গাতে এই গানটা করবোই, খেরিয়াত পুছো। আচ্ছা দেখ এবারটা হচ্ছে, তো চলে আয় উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে জিনিসটা কী করছে দেখ, এটা তোর প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে? এর সঙ্গে আসলো এরকম সরলরেখা আসলো, সমান্তরালে পড়লো, পড়ে কী হয় বলতো, পড়ে জাস্ট উল্টো দিকে এমন করে বেরিয়ে যাবে। একটা জিনিস খেয়াল করে দেখ, এইখানে এই যে রশ্মিগুলো আছে না, রশ্মিগুলো কিন্তু এমন করে আসছে, আর এখানে দেখ কী হচ্ছে, এমন করে যাচ্ছে, কেন বলতো? বুঝতেই পারছিস, এই তলটাই এমন, তলটা হচ্ছে দেখ এমন, তুই যদি এই বিন্দুটাকে হিসেব করিস না, তবে দেখবি যে তলটা হচ্ছে এমন টাইপের। তো এখান থেকে প্রতিফলন হয়ে কোথায় যাবে? রশ্মিটা ওপর দিকে যাবে, আর এই তলটা হচ্ছে এমন টাইপের, তো এখান থেকে কী হবে? নিচের দিকে আসবে। তো এটা হচ্ছে সিম্পল লজিক, ঠিক আছে? তো ওপর দিকে যাচ্ছে। এবার কি করবি? যেমনটা সমতল দর্পণে করেছিলিস এখানেও সেম করবি। কি করবি? এই যে প্রতিফলিত রশ্মিটা রয়েছে না, দেখ এই প্রতিফলিত রশ্মিটা যদি এই পাশে যায়, তাহলে এরা কি দুজনে কখনো কখনো মিলতে পারবে? দুজনে কোনো পয়েন্টে কি মিলতে পারবে? পারবে না। তাহলে কি করতে হবে? এই রশ্মিগুলোকে উল্টো দিকে বাড়িয়ে দে। তুই যখনই উল্টো দিকে বাড়িয়ে দিবি না, তখনই একটা নির্দিষ্ট পয়েন্টে, এই প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট পয়েন্টে মিলিত হবে। তো এই যে পয়েন্টটায় মিলিত হচ্ছে না, এটাকে বলা হয় প্রধান ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। কার ক্ষেত্রে? উত্তল দর্পণের ক্ষেত্রে। তো উত্তল দর্পণের ক্ষেত্রে এইটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস, আর অবতলের ক্ষেত্রে এইটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস, ঠিক আছে? তার মানে একটা জিনিস খেয়াল করে দেখ, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস কোথায় থাকে? সারফেসের সামনে থাকে বা তলের সামনে থাকে। দেখ তলটা হচ্ছে এইটা, তলটা হচ্ছে এইটা, এর সামনে রয়েছে ফোকাস। আর উত্তল দর্পণের ক্ষেত্রে দেখ উল্টো, তল হচ্ছে এইটা কিন্তু ফোকাস রয়েছে এইদিকে, ঠিক আছে? এটা মনে রাখার দরকার নেই, তোরা যখনই আঁকবি না, যে কোনো একটা জিনিস আঁকবি তখন এমনি বুঝতে পারবি, এমনি বুঝতে পারবি, ঠিক আছে? বুঝতে পেরেছিস? সবসময় মাথায় রাখবি যে ভেতরের দিকে থাকবে, মানে এই যে গোলীয় যে অংশটা তার ভেতরে, তার সামনে থাকবে, এই অংশটা সামনে থাকবে। তো দেখ দুটোর ক্ষেত্রে দেখ এই অংশটা সামনেই রয়েছে, এই যে অংশটা দেখ এইখানে রয়েছে, আর এই অংশটার ক্ষেত্রে এইখানে রয়েছে,
ফোকাস। ওকে, আচ্ছা, তো এটা আমরা বুঝতে পেরে গেলাম যে প্রধান ফোকাস বা ধরো প্রিন্সিপাল ফোকাস। আচ্ছা, এরপর দেখ এটা হচ্ছে পি, আমরা জানি সবাই পোল বা মেরু। এই যে পি এফ, এটাকে আমরা কি বলবো? ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ। কি বলবো? ফোকাস দৈর্ঘ্য। পি এম লিখছি কেন? প্রাইম মিনিস্টার। ফোকাস দৈর্ঘ্য, এটা পি এফ, পি এফ। তো এই দুটোকে একসঙ্গে বলবো ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ। এবার দেখ এখানে দুটো জিনিস আমরা ইম্পর্টেন্ট জিনিস পেলাম এই গোলীয় দর্পণের মধ্যে। একটা হচ্ছে ফোকাল লেন্থ, যেটাকে আমরা ডিনোট করছি শুধুমাত্র এফ দিয়ে, আর একটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, যেটা আমরা ডিনোট করছি আর দিয়ে। এই দুটোর মধ্যে দেখ একটা সুন্দর সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা কি করে আসছে সেটা আমরা পরের দিন আলোচনা করব, কিন্তু সম্পর্কটা হচ্ছে এমন টাইপের যে এফ ইকুয়াল টু আর বাই টু, এটা হচ্ছে সম্পর্ক। এই সম্পর্কটা তখনই সম্ভব যখন এম এন এর মান, হোয়াট ইজ এম এন? এম এন হচ্ছে উন্মেষ বা অ্যাপারচার। যখন অ্যাপারচারের মান ফোকাস দৈর্ঘ্যের থেকে অনেক কম, তখনই কিন্তু এই সম্পর্কটা ভ্যালিড। যদি উন্মেষের মান বা ফোকাস দৈর্ঘ্যের মান যদি অ্যাপারচারের মান যদি অনেক বেশি হয়, তাহলে কিন্তু এফ ইকুয়াল টু সরাসরি আর বাই টু তুই লিখতে পারবি না। এটা তখনই সম্ভব যখন উন্মেষের মান ফোকাস দৈর্ঘ্যের থেকে অনেক অনেক কম, বা অ্যাপারচারের মান ফোকাস দৈর্ঘ্যের থেকে অনেক অনেক কম, তখনই তুই লিখতে পারবি এফ ইকুয়াল টু আর বাই টু। কারেক্ট? আচ্ছা, এটা আমরা প্রমাণ করবো পরের দিন। তো আজকের মতন ক্লাস এখানে স্টপ করছি আমি। আর পড়াতে আর ভালো লাগছে না, ঠিক আছে? তোদের মনে হয় পড়তে ভালো লাগছে না। আমি জানি না কতজন এত পর্যন্ত অন্তত দেখেছিস। যারা দেখেছিস ডেফিনেটলি এটা আমি তোদেরকে বলতে পারবো যে এখান থেকে কিছু না কিছু তোরা শিখেছিস। কারণ এতটাই আমি চেষ্টা করেছি কনসেপ্ট দেওয়ার এই ক্ষেত্রে, গোলীয় দর্পণের ক্ষেত্রে, যাতে ভবিষ্যতে তোরা যখন 12 ক্লাসে উঠবি তখন যাতে তোদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? সো টিল দেন সবাই খুব ভালো থাকবি, সুস্থ থাকবি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।